এই সাবেক সেনাপ্রধান বলছেন যে পুরনো পদ্ধতিতে শাসন করা চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনূসের সরকার যত দীর্ঘমেয়াদী হবে তত, এবং ডক্টর ইউনূসের মেয়াদ যত দীর্ঘ হবে তত তার ইমেজ বাড়বে, যেটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আইকেবি, যিনি শেখ হাসিনার সময়ে অত্যন্ত ক্রুশিয়াল সময় 2012 থেকে 15 মানে 2014 নির্বাচনটার সময় থেকে শুরু করে এই সময়টা জুড়ে শেখ হাসিনার সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে শেখ হাসিনার আমলে এমনকি পাওয়ার প্ল্যান্টও পেয়েছেন। সেই ইকবাল করিম ভূঁইয়া 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শুরু করেন এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল গড়ে বা কি বলবো এক রকমের সংগঠন গড়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগাযোগ শুরু করেন যে কি ব্যবস্থা, কি পদক্ষেপ আসলে সেনাবাহিনীর এমন পরিস্থিতিতে নেওয়া উচিত এবং সেনাবাহিনীর কি করা উচিত, আগে কি ভুল করেছিল, আগামীতে কি করতে পারে, এমন একটা দিক নির্দেশনামূলক জায়গায় তিনি নিজেকে বসান সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকেই। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেমন আগস্টের 3 তারিখ 2024-এর তরুণ সেনা কর্মকর্তাদের পরামর্শে এই সিদ্ধান্ত প্রথমত নেন বলে প্রচলিত আছে এবং সকলের জ্ঞাত যে সেনা কর্মকর্তারা, তরুণ সেনা কর্মকর্তারা আগস্টের 3 তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলেন যে তারা আর সরকারের কথায় ছাত্র জনতার আন্দোলন দমন করতে চান না রাজপথে। ঠিক তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন সেটা যে সে সময়ে ভীষণভাবে এই ইকবাল করিম ভূঁইয়া আইকেবি সাবেক সেনাপ্রধান এই ব্যক্তি সহ আরো কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা মিলে প্রভাবিত করেছিলেন, সেটা পরবর্তীতে তারা যেমন তাদের ফেসবুকে লিখেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। এমনকি সাবেক সেনা কর্মকর্তারা 2024-এর 5ই আগস্টের বর্ষপূর্তির দিন 2025-এর 5ই আগস্টে এসে সেই বর্ষপূর্তির আয়োজনে এই দাবি করেছেন যে তারা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দাবি করেন। দেখেন, ইকবাল করিম ভূঁইয়া একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী অফিসার, সাবেক সেনা প্রধান। এই অফিসার যখন অবসরে গিয়েছিলেন প্রচলিত ছিল যে তিনি শেখ হাসিনার এতটা ঘনিষ্ঠ এবং 2014 নির্বাচনের মতো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং শেখ হাসিনার শাসনামলকে দীর্ঘায়িত করবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ না হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই নির্বাচনটি যে সেনাপ্রধানের সময়ে শেখ হাসিনা পার করে এনেছেন, সেই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া যিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, শেখ হাসিনা সম্ভবত তাকে একটা রাজনৈতিক পরিচয় দেবেন এরপর, অবসরের পর। এবং ইকবাল করিম ভূঁইয়ার আকাঙ্ক্ষা ছিল যে তিনি তার এলাকা কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন এবং পরবর্তীতে তার আকাঙ্ক্ষা ছিল তিনি মন্ত্রিত্ব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদ শেখ হাসিনার শাসনামলে পাবেন, যেটা আসলে সাবেক সেনাপ্রধান হিসেবে তার যে পরিচিতি তাকে আরো ব্যাপকতর করে তুলতে পারে। কিন্তু শেখ হাসিনার আমলে পাওয়ার প্ল্যান্ট পেলেও ইকবাল করিম ভূঁইয়ার রাজনৈতিক অভিলাষ পূরণ হয় নাই। অনেকেই 2024-এর জুলাই আগস্ট থেকে তার উতলা হয়ে ওঠার ব্যাপারটাকে চিহ্নিত করে এরপর এমন বিশ্লেষণ হাজির করছেন যে ইকবাল করিম ভূঁইয়ার প্রত্যাশা ছিল যে সেনাবাহিনীর ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরের সিদ্ধান্তের কারণে যেহেতু শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে উঠল 2024-এর আগস্টে, কাজেই ইকবাল করিম ভূঁইয়া প্রত্যাশা করছিলেন তার অত্যন্ত অনুগত এবং তার পরামর্শ মেনে চলা, তাকে অত্যন্ত শ্রদ্ধা করা ওয়াকারুজ্জামান যখন সরকার গঠন করবেন তখন নিশ্চয়ই তার জন্য কোনো একটা
পদ, মানে তার জন্য কোনো একটা পদ নয়, তার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদটা বেছে নেবেন। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া পরবর্তীতে ফেসবুকে যে ধারাবাহিক লেখা লিখেছেন তার 2024-এর জুলাই আগস্ট স্মৃতি সম্পর্কে, সেখানে তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন যে 4 তারিখ পর্যন্ত তার কাছ থেকে সবসময় পরামর্শ নেওয়া ওয়াকারুজ্জামান কিনা 5 তারিখে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফজলে এলাহি আকবর এবং তখনকার ডিজিএফআই প্রধান জেনারেল হামিদের উদ্যোগে রাজনৈতিক দলগুলো এবং আইনের শিক্ষক ডক্টর আসিফ নজরুলকে সমবেত করে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলো এবং সেখানে ইকবাল করিম ভূঁইয়ার পরামর্শেরও কোনো স্থান রাখলেন না। ইকবাল করিম ভূঁইয়াকে কোনো পদ দেওয়া তো দূরের কথা। এরপর থেকে ইকবাল করিম ভূঁইয়া কিন্তু কখনো শান্ত হন নাই। তিনি প্রায়শই বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন যখনই সেনাবাহিনীর বিষয়ে নানা রকম স্পর্শকাতর আলোচনা ক্যান্টনমেন্টের বাইরে চলে আসছে এবং সেনাবাহিনী সম্পর্কে আলোচনা তুঙ্গে উঠছে। এ দফায়ও তাই ঘটেছে। সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তাদেরকে সেনা হেফাজতে বিচার করা হবে, সেনা আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়ে বিচার করা হবে, সেই নিয়ে যখন একরকমের অনিশ্চয়তা, সরকারের সঙ্গে সেনাবাহিনীর ভেতরের অবিশ্বাস সন্দেহ তুঙ্গে এবং সেনাবাহিনীর ভেতরেও সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় সেনা নেতৃত্ব সক্ষম হচ্ছে কিনা, সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিতে সেনা নেতৃত্ব নিশ্চিত করতে পারছে কিনা, এসব নিয়ে তর্ক তুঙ্গে তখন আবার আইকেবি ইকবাল করিম ভূঁইয়া লম্বা লম্বা স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন এবং ইকবাল করিম ভূঁইয়া আগামী 5 বছরে কি ঘটবে এই নিয়ে যে ধারাবাহিক স্ট্যাটাস দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সেখানে তিনি বারবারই উল্লেখ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আরো 1-2 বছর থাকবে। মানে কোনো একটি স্ট্যাটাসেও এখন পর্যন্ত তিনি মানে শেষ অংশ লিখেছেন এবং তার মানে মোট 7টি পর্ব লিখেছেন এবং এই 7টি পর্বের কোনোটিতে তিনি নিশ্চিতভাবে নির্বাচনের দিকে বাংলাদেশ হাঁটছে সে বিষয়টি মনে করছেন না এবং তিনি স্পষ্টত বলছেন সংস্কার আগে হলে বা সংবিধান সংশোধনের চাপ তীব্র হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়তে পারে, এতে বর্তমান স্থবিরতার কোনো পরিবর্তন হবে না। যদি সরকারকে জাগাতেই হয় তবে মন্ত্রিসভায় নতুন তরুণ মেধাবী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে, না হলে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে। নির্বাচন থেকে সংস্কার, নতুন সংবিধান সবকিছুতেই মেধাবী মানুষ শনাক্ত ও সংযুক্ত করা জরুরি। দলগুলোকে আনুগত্যের বদলে যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। তার মানে এবং এই যে 7টি পর্বেই তিনি বারবার উল্লেখ করছেন যে উপদেষ্টাদের বদলে ফেলতে হবে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে তিনি সরাসরি সে কথা বলছেন না, তিনি বলছেন তাকে প্রেসিডেন্ট পদে নিয়ে যেতে হবে। তাহলে জাতীয় ঐকমত্যের সরকারে যদি প্রেসিডেন্ট পদে ডক্টর ইউনূস থাকে তাহলে জাতীয় ঐকমত্যের সরকারে কি প্রধানমন্ত্রী পদে কেউ থাকবেন? তিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন নাকি প্রধান উপদেষ্টা পদে কেউ থাকবেন যিনি প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন? মানে যখন তিনি উপদেশ দিচ্ছেন যে ডক্টর ইউনূসকে জাতীয় ঐকমত্যের সরকারের প্রেসিডেন্ট পদ দিয়ে দেওয়া উচিত, তার মানে প্রধান নির্বাহীর পদে কি তিনি নিজেকে বা অন্য কাউকে কল্পনা করছেন? মানে ইকবাল করিম ভূঁইয়া যে উপদেষ্টা পরিষদে বদল চাইছেন, যেই উপদেষ্টা পরিষদ ওয়াকারুজ্জামান 5ই আগস্ট তার পরামর্শ ছাড়া খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর, জেনারেল ফজলে এলাহি আকবর আর ডিজিএফআই প্রধান জেনারেল হামিদের পরামর্শে গঠন করবার পর থেকে বা উদ্যোগে গঠন করবার পর থেকে কখনো আইকেবির পছন্দ হয় নাই। এখনো আইকেবি আসলে সেই কথাটাই বারবার বলছেন এবং মনে রাখবেন এই মানে ইকবাল করিম ভূঁইয়ার পেছনে যে সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু একা নন। একদিকে যেমন সেই সময় 2024-এর জুলাই আগস্টে সেই সময় আমাদের পরিচিত মুখদের মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত ছিলেন তার সঙ্গে, যিনি উপদেষ্টা পদ পেয়েছেন। মনে রাখতে হবে সাবেক সেনা কর্মকর্তাদের প্রায় 2.5 শতাধিক কর্মী
তরুণীর একটা সমাবেশ, কিন্তু বঞ্চিত সেনা কর্মকর্তারা যেখানে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন সংখ্যার দিক থেকে, 2.5 শতাধিক সেনা কর্মকর্তার কিন্তু একটা সভা অনুষ্ঠান করেছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, যিনি এই বঞ্চিত ক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের সংগঠনটি পরিচালনা করেন। গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যিনি সাবেক হয়ে গিয়েছিলেন, যাকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি ডিসেম্বর মাসে আবার সেনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার সকল বেনিফিট পেয়েছেন, কিন্তু সেই ব্রিগেডিয়ার জেনারেল আজমিও কিন্তু সাবেক সেনা কর্মকর্তাদের একটা বড় অংশকে প্রভাবিত করতে পারেন এবং তাদের প্রভাবে বর্তমান সেনা কর্মকর্তাদের একটা বড় অংশ প্রভাবিত হয় এবং আগামীতে কি করা উচিত এই বিষয়ে তাদের পরামর্শের দিকে তাকিয়ে থাকে। রেজ্জাকুল হায়দার চৌধুরী, বিএনপি আমলের ডিজিএফআই প্রধান, তিনিও কিন্তু এরকম একটি মানে এই যে প্রভাব বলয় রক্ষাকারী ব্যক্তিদের একজন। কাজেই এই আইকেবি কিন্তু একা নন যারা সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীর কোন পথে পরিচালিত হওয়া উচিত এ বিষয়ে মন্তব্য করছেন এবং এরা প্রত্যেকে বারবার শুধু সাবধান করেন যে কিছুতেই 1-11 যেন ঘটতে না পারে। মানে এই যে এবার যেমন ওয়াকারুজ্জামান একটা সরকার গঠন করে দিয়েছে বটে, কিন্তু এটা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো, আসলে সেনাপ্রধান মঈনুদ্দিন আছেন ক্ষমতায় কিন্তু ফখরুদ্দিনকে সামনে রাখা হয়েছে এমন নয়। এবার ওয়াকারুজ্জামান বারবারই সরকার গঠন করে দিয়ে তার সেনাবাহিনীকে রাজপথে মোতায়েন রেখেছেন বটে আইন শৃঙ্খলা কার্যক্রম পরিচালনার জন্য, একরকম পুলিশ বাহিনী হিসেবে, কিন্তু তিনি কোনো সরকারের উপর যে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তার সর্বশেষ প্রমাণ বলে সেনাবাহিনী মনে করে এই বিষয়টা যে তার কথায় এমনকি ইউনূস সরকার সেনা আইনে গুমের জন্য অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থাটুকুও করতে পারে নাই এবং আইকেবি এই বিষয়টা জানেন। আইকেবি কিন্তু অনেক আগে সেপ্টেম্বরের শুরুতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন যে সেনা নেতৃত্বের সঙ্গে মানে ওয়াকারুজ্জামানের সঙ্গে সরকারের বিরাট দূরত্ব হয়েছে, গুমের বিচার সেনা আইনে হবে না, সাধারণ আইনে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, এই বিষয়টা নিয়ে। তার মানে আইকেবি সবকিছুর খবর রাখছেন কিন্তু বারবার বলছেন 1-11 করতে দেওয়া যাবে না, আবার এখন বলছেন জাতীয় ঐকমত্যের একটা সরকার গঠন করা দরকার, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারই নাকি আরো 1-2 বছর অন্তত থাকবেনি, কারণ নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার। ইকবাল করিম ভূঁইয়া সরাসরি বলছেন যে ডক্টর ইউনূস আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে বিপুল কাজ বাকি, সময়সীমা অসম্ভবের কাছাকাছি। জনাব নাসিরের নেতৃত্বে নির্বাচন কমিশন সক্ষম হলেও বাস্তবায়নকারী সংস্থাগুলোর দুর্বলতা আছে। বিএনপি প্রভাবিত বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা ভঙ্গুর, দীর্ঘ মোতায়েনে সেনাবাহিনীর ডেটারেন্স কমে গেছে, থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র ফেরত আসেনি, আইন শৃঙ্খলা দুর্বল। মোট কথা পুলিশ বাহিনী নাই, সেনাবাহিনী এই পুলিশের দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত। ইকবাল করিম ভূঁইয়া আবার সেই উপদেশও দিচ্ছেন, একদিকে তিনি বলেন 1-11 করা চলবে না, সরকারের ওপর সেনাবাহিনীর বিশেষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চলবে না, আরেকদিকে যে উপদেশটা তিনি বারবার দেন সাবেক সেনা কর্মকর্তাদের তরফে সেটা হচ্ছে সেনাবাহিনীকে নাকি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। মানে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ, পুলিশ দুর্বল। আবার তার পরামর্শ হচ্ছে যে দ্রুত যাতে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় এবং তিনি বলছেন যে আগামী 5 বছর অস্থিতিশীলতা, অস্থিরতা, অরাজকতা সেটা নিশ্চিতভাবেই থাকবে। তিনি বলছেন যে এই বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে এই 5টি বছর দেশকে বাস করতে হবে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। আর তার পরামর্শ হচ্ছে অদক্ষতা, আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে, তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে। মানে 5 বছর ধরে অস্থিতিশীলতা চলবেই, সেনাবাহিনীকে তুলে নিতে হবে ব্যারাকে, আর ডক্টর ইউনূসকে ঐকমত্যের সরকার গঠন করতে হবে, তাকে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। আর যেটা বলছিলাম তার মানে প্রধান নির্বাহী কে হবে। বারবারই তিনি তার এই 7 পর্বের লেখায় বলছেন যে বিএনপি ক্ষমতায় আরোহণ করতে পারে, কিন্তু সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐকমত্যের সরকার যার প্রেসিডেন্ট ডক্টর ইউনূস তার
আরো 1-2 বছর ক্ষমতায় থাকার পরে বিএনপির তিনি এখনই ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন না। তিনি এনসিপির ক্ষেত্রেও কোনো সম্ভাবনা দেখেন না। তিনি বলেছেন যে আগামী নির্বাচনে নামা ন্যাশনাল সিটিজেন পার্টির জন্য অত্যন্ত কঠিন হবে। উপজেলা ইউনিয়ন পর্যন্ত তারা হয়তো কমিটি দিয়ে পৌঁছতে পারবে, তবে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে, কারণ এখনো ছাত্রদের নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে তারা কি করবে, কি হবে যদি তারা একটিও সিট না পায়, কয়েকটি পায়, অথবা প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে, এসব বিষয়ে কি হবে সে বিষয়ে তারা যেহেতু কিছু জানে না, কাজেই বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, বারবার লিখছেন আইকেবি। আর জাতীয় নাগরিক পার্টিও আগামী নির্বাচনে এমনকি একটা সিট পাবে বলেও তিনি মনে করছেন না। এবং তিনি জামাতে ইসলামী সম্পর্কে লিখছেন, জামায়াত সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও পুরনো ইশতেহারের কারণে জনগ্রাহ্যতা কম। 1991-এর মতো দুর্ঘটনা ঘটানোর শক্তি তারা এখনো অর্জন করে নাই। মানে 1991 সালে যত ভোট পেয়েছিল তত ভোটও এবার পাবে বলে উনি মনে করছেন না। তারা বেশ কিছু আসন পেতে পারে বিএনপি বিরোধী তরঙ্গ ভর করে, তবে সেগুলো ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে ভাগাভাগি করতে হবে। এবং এটা লিখে তিনি আবারও বলছেন, বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে। দলের কর্মীরা প্রভাবশালী পদ দখল ও দুর্নীতিতে ঝুঁকতে পারে। বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা পুনর্নির্মাণ বিরাট কাজ। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় এগুলো এখন ভঙ্গুর, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোটাই হচ্ছে তার একমাত্র উপদেশ। মানে অন্তর্বর্তী সরকার এরপরে ভঙ্গুর অন্তর্বর্তী সরকারের বদলে আইকেবি ইঙ্গিত দিচ্ছেন যে একটা কার্যকরী সক্রিয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সংস্কারে হাত দিতে হবে। তিনি বলছেন যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কারের মিশন যদি সামনে চলে আসে তাহলেও অন্তর্বর্তীকালীন সরকারকে লম্বা সময় থাকতে হবে। এবং তিনি বলছেন যে পুরনো সংবিধান ভেঙে নতুন সংবিধান, মানে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে কয়েক বছর ব্যাপী একটা সংবিধান প্রণয়নের কাজই নাকি আমূল রাজনৈতিক সামাজিক পরিবর্তনের একমাত্র পথ। তার মানে বিপ্লবীদের চেয়েও বড় বিপ্লবী হয়ে উঠেছেন এই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, আইকেবি, যারা নিজেরা সাবেক সেনা কর্মকর্তাদের দল গড়ে বর্তমান সেনাবাহিনীর ভেতরে প্রভাব বলয় রক্ষায়, প্রভাব বলয় তৈরিতে এবং প্রভাব বলয় বিস্তারে ক্রমাগত কাজ করে যাচ্ছেন। তারা এখন বলছেন যে পুরনো সংবিধান ভেঙে নতুন সংবিধান আমূল রাজনৈতিক সামাজিক পরিবর্তনের একমাত্র পথ। বিএনপির পাল্টা বিপ্লবী পদক্ষেপের কারণে এটার এখন সম্ভাবনা কম। তরুণ প্রজন্মের যে উত্তাপ আছে তাতেই এর আবেদন ফিরতে পারে। এবং তিনি বলছেন এই যে কেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐকমত্যের সরকার করে আর ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে আরো লম্বা সময় রেখে দিতে চান, এটা নিয়েও কোনো রাগঢাক রাখেন নাই আইকেবি। এই সাবেক সেনাপ্রধান বলছেন যে পুরনো পদ্ধতিতে শাসন করা চ্যালেঞ্জের মুখে পড়বে। ডক্টর ইউনূসের সরকার যত দীর্ঘমেয়াদী হবে তত, এবং ডক্টর ইউনূসের মেয়াদ যত দীর্ঘ হবে তত তার ইমেজ বাড়বে, যেটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা নিজেরাই আইকেবির এই বিরাট, মানে সাবেক সেনাপ্রধানের এই বিরাট ফিরিস্তি তিনি যে লিখেই যাচ্ছেন যখন তিনি উতলা হয়ে পড়েছেন 2024-এর জুলাই আগস্ট থেকে, তারপর থেকে, এবং এই সাবেক সেনাপ্রধান গুম কমিশনেও সাক্ষ্য দিয়ে এসেছেন। এই সাবেক সেনাপ্রধানের এই ধারাবাহিক লেখাটা পড়ে আসলে সেটাই সবচেয়ে কৌতূহলী করে তোলে যে তার মানে সেনাবাহিনীর ভেতরে একটা পক্ষ কি নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গড়ে দিতে চাইছে, এবং নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকার, যাকে জাতীয় ঐকমত্যের সরকার হিসেবে সাবেক এই সেনাপ্রধান দাবি করছেন, সেই জাতীয় ঐকমত্যের সরকার গঠন করার মাধ্যমে একদিকে যেমন ডক্টর ইউনূসের ইমেজ আরো বাড়িয়ে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়ার কথা তারা ভাবছেন, তেমনি এই প্রধান নির্বাহী সহ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কি পরিবর্তন এনে সাবেক এই সেনা কর্মকর্তারা মনে করছেন যে তারা নতুন সংবিধান প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন, তারা ভূমিকা রাখতে পারবেন এমন একটা নতুন শাসন ব্যবস্থা কায়েমে, যেটা পরবর্তীতে বিএনপি সহ প্রচলিত রাজনৈতিক দলগুলো আসলে তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। আর সাবেক সেনাপ্রধানরা ওই নতুন সরকারে কিভাবে তাদের প্রভাব বলয় প্রতিষ্ঠা করতে চাইছেন,
এই প্রশ্নগুলো নিশ্চিতভাবেই মাথায় আসবে। তবে সেনাবাহিনীর ভেতরে বাইরে অনেক পক্ষই যে অনেক ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করছেন, আর বিশেষভাবে সাবেক সেনা কর্মকর্তারা অবসরে গেলেও যে এদের একটা বিরাট অংশের কেউ অবকাশে নাই বা অবসরে নাই, এবং তাদের ভেতরের রাজনৈতিক উচ্চাভিলাষ উচ্চাকাঙ্ক্ষা নানাভাবে প্রকাশিত হয়ে পড়ছে, আইকেবির স্ট্যাটাসগুলো পড়লে সেটাও খুব পরিষ্কার হয়।